কল্পনা করুন তো এমন একটা শহরের কথা যেখানে প্রতি সপ্তাহে একটা পরিবারকে লটারি করে ঠিক করতে হয় যে তাদের মধ্যে কে আজ এক দানবের বিকানের নাস্তা হবে। হ্যাঁ, ব্যাপারটা শুনতেই গায়ে কাটা দেয়। একদম তাই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? শহরের মানুষ এটা মেনে নিয়েছে। মানে তারা বিদ্রোহ করছে না, তারা পালিয়েও যাচ্ছে না। তারা শুধু নীরবে নিজেদের পালার জন্য অপেক্ষা করছে। ঠিক। তো আজ আমরা এই গভীর বিশ্লেষণে শুধু প্রাচীন ভারতের কোনো ধুলো জমা রূপকথা দ্বৈত্যবধের গল্প বলছি না। আমরা খুঁজছি আধুনিক কর্পোরেট জগৎ, আমাদের সমাজ ব্যবস্থা আর এই ক্ষমতার কাঠামোর ভেতরে লুকিয়ে থাকা সেই সব বকাসুরদের। দারুণ একটা বিষয়। হ্যাঁ, আমাদের আজকের এই আলোচনার মূল মিশনই হলো এটা দেখা যে কিভাবে মহাভারতের এই প্রাচীন উপাখ্যানটি বর্তমান সময়ের নিপীড়ন, সামাজিক বৈষম্য আর ধরুন এই যে কর্মক্ষেত্রের বুলিং বা ক্ষমতার অপব্যবহার তার একেবারে নিখুঁত একটা ম্যানুয়াল হতে পারে। আসলে প্রাচীন গল্পগুলো না মানব চরিত্রের একটা সাইকোলজিক্যাল ব্লুপ্রিন্ট। মানে বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে একজন পেশিবহুল নায়ক একটা ভয়ঙ্কর রাক্ষসকে মেরে ফেলল। রাইট, একটা ক্লাসিক অ্যাকশন সিন আর কি। হ্যাঁ, কিন্তু আমরা যদি একটু তলিয়ে দেখি তবে পরিষ্কার হয়ে যাবে যে এটি শুধু পেশির জোরে লড়াই নয়, এটি মূলত মনস্তাত্ত্বিক দাসত্ব বনাম মুক্তির লড়াই। মনস্তাত্ত্বিক দাসত্ব। ঠিক তাই। কিভাবে ভীতি বা আতঙ্ক একটা পুরো সমাজকে ভেতর থেকে অবশ করে দিতে পারে, এই গল্পটি তার এক অসাধারণ দলিল। তাহলে বিষয়টা একটু ভেঙে দেখা যাক। যাকে আমরা টক্সিক ওয়ার্কপ্লেস বা বিষাক্ত পরিবেশ বলি, সেটা তো আর হঠাৎ করে একদিন আকাশ থেকে পড়ে না। একদমই না। মানুষ সাধারণত এই ধরনের নিপীড়নের শিকার কখন হয়? যখন তারা সবচেয়ে বেশি অরক্ষিত বা দুর্বল অবস্থায় থাকে। আমাদের সোর্স মেটেরিয়ালে পাণ্ডবদের গল্পটাও তো ঠিক সেরকম একটা চরম সংকটের মুহূর্ত থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, এই প্রেক্ষাপটটা বোঝাও খুব জরুরি। কারণ পাণ্ডবরা তখন কেবল রাজপ্রাসাদই হারায়নি, তারা রাষ্ট্রের দ্বারা চরমভাবে প্রতারিত হয়েছিল। আচ্ছা। দুর্যোধন আর শকুনি তাদের চিরতরে শেষ করে দেওয়ার জন্য এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল। লাক্ষা বা দাহ্য পদার্থ দিয়ে তৈরি একটা প্রাসাদ, যাকে যতুগৃহ বলা হয়, সেখানে পাণ্ডব আর তাদের মা কুন্তিকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। মানে রাতের অন্ধকারে সেখানে আগুন লাগিয়ে তাদের পুড়িয়ে মারার একটা পরিকল্পনা, একেবারে শীর্ষ পর্যায় থেকে আসা একটা অ্যাসাসিনেশন প্লট। হ্যাঁ, কিন্তু কুরুবংশের মন্ত্রী বিদুরের সতর্ক বার্তায় তারা সেই চক্রান্ত বুঝতে পারে আর গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যায়। তারপর? বাইরের পৃথিবীর কাছে তারা তখন মৃত। এরপর শুরু হয় তাদের অজ্ঞাতবাস। মানে ভেবে দেখুন, যাদের পুরো একটা সাম্রাজ্য চালানোর কথা, সেই রাজপুত্ররাই তখন সাধারণ দরিদ্র ব্রাহ্মণের ছদ্মবেশে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। অবিশ্বাস্য একটা পতন। এভাবেই ঘুরতে ঘুরতে তারা একদিন একচক্রা নামের একটা নগরীতে এসে পৌঁছায়। আর এই একচক্রা নগরী হল আমাদের আজকের আলোচনার সেই কেন্দ্রবিন্দু। বাইরে থেকে দেখলে খুব শান্ত সাধারণ একটা শহর। কিন্তু ভেতরে ভেতরে এই শহরের মানুষগুলো একটা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে বেঁচেছিল। কারণ শহরের পাশেই বাস করত বকাসুর নামের এক রাক্ষস। আর সে কিন্তু একবারে এসে শহরটাকে ধ্বংস করেনি, বরং সে একটা অদ্ভুত নিয়ম, মানে একটা ট্রিবিউট সিস্টেম চাপিয়ে দিয়েছিল। নিয়মটা ছিল, প্রতিদিন পালা করে একচক্রার কোনো না কোনো পরিবারকে বকাসুরের জন্য এক গরুর গাড়ি ভর্তি খাবার পাঠাতে হবে। আর শুধু খাবার নয়। না, শুধু খাবার নয়, যে দুর্ভাগা মানুষটা সেই গাড়ি চালিয়ে নিয়ে যাবে, রাক্ষস তাকেও খাবারের অংশ হিসাবে খেয়ে ফেলবে। দাঁড়ান দাঁড়ান, এখানে আমার একটা বড়সড় খটকা লাগছে। মানে একটা জিনিস আমার মাথায় ঢুকছে না। কোনটা? একটা গোটা শহরের মানুষ, হাজার হাজার লোক, তারা কেন একসাথে রুখে দাঁড়ালো না? তারা কেন নীরবে এই অত্যাচার মেনে নিচ্ছিল? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। সবাই মিলে যদি লাঠি সোঁটা নিয়ে রাক্ষসটার উপর ঝাঁপিয়ে পড়ত, তাহলে তো এই সমস্যার সমাধান অনেক আগেই হয়ে যেত, তাই না? আধুনিক সামাজিক বা কর্পোরেট কাঠামোতেও তো আমরা ঠিক এই একই জিনিস দেখি। ক্ষমতাবানদের বিরুদ্ধে সাধারণ মানুষের সম্মিলিত প্রতিবাদ প্রায়শই ভয়ে চাপা পড়ে যায়। কিন্তু কেন? দেখুন, এখানে আমরা সাইকোলজির একটা খুব পরিচিত ধারণার দেখা পাই, যাকে বলে লার্নড হেল্পলেসনেস বা শেখানো অসহায়ত্ব। বকাসুর খুব চতুরতার সাথে একটা পালা বা টার্ন সিস্টেম তৈরি করেছিল। আচ্ছা। সে মানুষকে তাদের নিজেদের নিপীড়নেরই অংশীদার বানিয়ে ফেলেছিল। লক্ষ্য করে দেখুন, বকাসুর নিজে কিন্তু প্রতিদিন শহরে এসে মানুষ ধরে নিয়ে যেত না। শহরের মানুষ নিজেরাই একটা রোস্টার বা তালিকা তৈরি করেছিল যে আজ কার বাড়ির লোক মরতে যাবে। ঠিক তাই। এটা তো সাংঘাতিক। এর মানে হলো অত্যাচারের নিজে হাত না লাগিয়ে ভুক্তভোগীদের দিয়ে তার সিস্টেমটা চালাচ্ছিল। একদম।
অত্যাচার কেবল শারীরিক বল প্রয়োগের মাধ্যমেই টিকে থাকে না, এটি মানুষের একতাবদ্ধ হওয়ার আর প্রতিরোধ করার আশাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। বুঝতে পারছি। এই ক্ষণস্থায়ী স্বস্তির লোভ সমাজকে টুকরো টুকরো করে দেয়। হ্যাঁ, কেউ আর একত্রিত হয়ে প্রতিরোধ করার কথা ভাবতে পারে না, সবাই শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। এটি হলো ক্ষমতার সবচেয়ে নিষ্ঠুর রূপ। এটাকে যদি আমরা আধুনিক কর্পোরেট জগতের সাথে মিলাই, বিষয়টা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। কিভাবে? অনেক কোম্পানিতে স্ট্যাক র্যাঙ্কিং বা ছাঁটাইয়ের একটা সংস্কৃতি থাকে। বস হয়তো প্রতি মাসে একজনকে ফায়ার করছেন বা চরম অপমান করে বের করে দিচ্ছেন। তখন বাকিরা কি ভাবে? তারা ভাবে, ভাগ্যেশ আজকে আমার চাকরিটা যায়নি। একদম। এই স্বস্তিটা তাদেরকে প্রতিবাদ করা থেকে বিরত রাখে। তারা ভাবে না যে সিস্টেমটাই ভুল। তারা শুধু প্রার্থনা করে যেন পরের কোপটা তাদের ঘাড়ে না পড়ে। আর এই মানসিকতাই শোষককে বছরের পর বছর টিকিয়ে রাখে। এক চক্রার মানুষও একইভাবে নিজেদের মধ্যে এই বিভাজনের ফাঁদে আটকা পড়েছিল। তারা ভুলে গিয়েছিল যে তারা একত্রিত হলে কি বিশাল শক্তি হতে পারে। সমাজের এই সামগ্রিক মানসিক পঙ্গুত্ব কিভাবে একটা সাধারণ পরিবারের অন্দরমহলকে একেবারে ধ্বংস করে দেয়, সেটা আমরা দেখতে পাই যখন পাণ্ডবরা একচক্রায় একটা দরিদ্র ব্রাহ্মণ পরিবারের বাড়িতে আশ্রয় নেয়। হ্যাঁ, এই জায়গাটা আমাদের সোর্স ম্যাটেরিয়ালের সবচেয়ে গভীর এবং আবেগপূর্ণ অংশ। কুন্তী একদিন শুনতে পান যে ওই ব্রাহ্মণ পরিবারটি ডুকরে কাঁদছে। কারণ সেদিন বকাসুরের কাছে খাবার পাঠানোর পালা ছিল ওই নির্দিষ্ট পরিবারটির। এটি এমন একটা দৃশ্য যা শুনলে আসলে শিউরে উঠতে হয়। বাবা, মা, মেয়ে আর ছোট ছেলে, পরিবারের এই 4 জন সদস্য নিজেদের মধ্যে তর্ক করছিল। কিন্তু তর্কের বিষয়বস্তুটা দেখুন, কে বকাসুরের কাছে গিয়ে নিজের জীবন দেবে তা নিয়ে। ঠিক, বাবা বলছে পরিবারকে রক্ষা করা আমার দায়িত্ব, তাই আমি যাব। মা বলছে আমার জীবনের চেয়ে তোমাদের জীবনের মূল্য বেশি, তাই আমাকে যেতে দাও। মেয়েটি বলছে বাবা মাকে বাঁচানোর জন্য আমি আমার জীবন উৎসর্গ করব। এমনকি তাদের ছোট্ট ছেলেটিও একটা ঘাসের টুকরো তুলে নিয়ে বলছে আমি এই অস্ত্র দিয়ে রাক্ষসকে মেরে আসব। এটি একটি ভয়ঙ্কর মানবিক সংকট। এই দৃশ্যটি দেখায় যে চরম ভরের মধ্যেও সাধারণ মানুষের নৈতিক শক্তি আর পারিবারিক ভালোবাসা কতটা অটুট থাকতে পারে। তারা একে অপরের জন্য প্রাণ দিতে প্রস্তুত। কিন্তু একই সাথে এটি প্রমাণ করে যে একটি নিপীড়নমূলক ব্যবস্থা কিভাবে মানুষের স্বাভাবিক জীবনযাপনকে একটা মৃত্যুকূপে পরিণত করে। আমি এই জায়গাটাকে একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। নিপীড়নের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা তো এটাই যে এটি কেবল একজন মানুষের জীবন বা জীবিকাই কেড়ে নেয় না, এটি ভালোবাসা আর পারিবারিক সম্পর্কগুলোকেও ট্রমার ভেতরে আটকে ফেলে। একদম সত্যি কথা। আধুনিক কর্মক্ষেত্রে একজন মানুষ যখন চরম বুলিংয়ের শিকার হয়, তখন তার সেই মানসিক চাপ বা বার্নআউট শুধু অফিসেই সীমাবদ্ধ থাকে না, সেটা তার ড্রয়িং রুমে চলে আসে, ডাইনিং টেবিলে চলে আসে। পুরো পরিবারের শান্তি নষ্ট হয়ে যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক, সন্তানদের সাথে কাটানো সময় সবকিছুকে ধ্বংস করে দেয়। ঠিক যেমন ওই ব্রাহ্মণ পরিবারের স্বাভাবিক আনন্দটুকু বকাসুরের ভয় গিলে খেয়েছিল। এই তুলনাটা চমৎকার। যখন কোনো সমাজ বা প্রতিষ্ঠান ভয়ের ওপর ভিত্তি করে চলে, তখন সেই ভয় মানুষের ব্যক্তিগত জীবনের সবচেয়ে পবিত্র জায়গাগুলোতেও প্রবেশ করে। আর এখানেই তো কুন্তীর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই না? তিনি এই পরিবারের কান্না শুনে চুপ করে থাকতে পারলেন না। কারণ তিনি নিজেও তো কিছুদিন আগেই রাষ্ট্রকাঠামোর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন ওই যৌতুগৃহে। হ্যাঁ, তিনি জানেন অসহায়ত্ব কাকে বলে। একদম সঠিক পয়েন্ট। নিজের ট্রমা থেকে তিনি অন্যদের ট্রমা বুঝতে পেরেছিলেন। তিনি নিষ্ক্রিয় ভুক্তভোগীর অবস্থান থেকে বেরিয়ে এসে সক্রিয় প্রতিরোধের সিদ্ধান্ত নিলেন। আর পরিবারটিকে আশ্বস্ত করলেন। হ্যাঁ, তিনি ঠিক করলেন যে তার মেজ ছেলে ভীম এই রাক্ষসের মোকাবিলা করবে। এই সিদ্ধান্তটি এই গল্পে পরিবর্তনের সূচনা করে। যখনই কেউ প্রথমবার শোষকের নিয়মের বাইরে গিয়ে কিছু করার সিদ্ধান্ত নেয়, তখনই সেই শোষণের ভিত্তিমূল নড়ে ওঠে। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। কুন্তীর এই সিদ্ধান্তের মাধ্যমে প্রতিরোধের বীজ বোনা হলো ঠিকই, কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই প্রতিরোধের মুখ কে হবে? ভীম। ভীম আর বকাসুর, এই দুটো চরিত্রের মধ্যে যে বৈপরীত্য আছে সেটা খুব নিখুঁতভাবে এই সোর্স মেটেরিয়ালে তুলে ধরা হয়েছে, কারণ ওপর থেকে দেখলে তো দুজনকেই একরকম মনে হয়। তাদের মধ্যে দৃশ্যগত বা শারীরিক মিল প্রচুর। ভীম বায়ুদেবতার আশীর্বাদ পুষ্ট, তার শক্তি অসীম, শারীরিক গঠন বিশাল আর তার খিদেও প্রবল। মানে প্রচুর খেতে পারেন। হ্যাঁ,
অন্যদিকে বকাসুরও শারীরিকভাবে প্রচণ্ড শক্তিশালী এবং তারও এক ধ্বংসাত্মক ক্ষুধা রয়েছে। দুজনেরই প্রচুর খাবার লাগে। কিন্তু শক্তির প্রয়োগের দিক থেকে তারা সম্পূর্ণ আলাদা। অনেকেই মনে করেন ক্ষমতা বা শক্তি বিষয়টা নিজেই হয়তো খারাপ বা ভীতিকর। কিন্তু ভীম আর বকাসুরের চরিত্র বিশ্লেষণ করলে বোঝা যায় যে ক্ষমতার নিজের কোনো রং নেই। রাইট। এটি কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটাই আসল বিষয়। আধুনিক লিডারশিপ বা নেতৃত্বের সাথে যদি আমরা এটাকে মেলাই, তাহলে দেখব ভীম তার বিশাল ক্ষমতা আর শক্তি ব্যবহার করেছেন অন্যদের সুরক্ষায়, আর বকাসুর তার শক্তি ব্যবহার করেছে কেবল শোষণে। এখানে একটা সূক্ষ্ম মনস্তাত্ত্বিক পার্থক্য আছে। বকাসুরের ক্ষুধা হল সেই ধরনের ক্ষমতার প্রতীক যা কেবল আত্মসাৎ করতে জানে, যা কখনো তৃপ্ত হয় না। একটা ব্ল্যাক হোলের মতো। ঠিক, সে হল আনচেকড অ্যাপেটাইট বা লাগামহীন লালসার রূপক। সে চায় সবাই তাকে ভয় পাক। অন্যদিকে ভীমের ক্ষুধা বা শক্তির উৎস হল ধর্ম বা ন্যায়। সে সাধারণ মানুষের খাবার কেড়ে খায় না। ভীম হল সেই নিঃস্বার্থ মানসিকতার প্রতীক যা আধুনিক সমাজে যে কোনো সংঘাত নিরসনে এবং শোষক গোষ্ঠীর বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করতে পারে। একদম। ভীমের লড়াইটা কোনো ব্যক্তিগত লাভের জন্য ছিল না, কোনো সিংহাসন দখলের জন্য ছিল না। না, এটা ছিল কেবল সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার জন্য। যখন ক্ষমতা নিজের স্বার্থের বদলে অন্যের সুরক্ষায় ব্যবহৃত হয়, তখন তার ভীতিকর থাকে না। তা অনুপ্রেরণায় পরিণত হয়। আর ভীম যেভাবে এই ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করতে গেল, সেটা আমার কাছে এই পুরো গল্পের সবচেয়ে দারুণ অংশ। মানে লিটারালি একটা মাস্টার ক্লাস। কিভাবে? কারণ ভীমের মতো একজন রক্ষাকারী যখন ময়দানে নামেন, তখন তিনি কেবল গায়ের জোরে যেতেন না, তিনি শত্রুর মানসিক আধিপত্যটাকেও গুড়িয়ে দেন। ভীমকে যখন বকাসুরের জন্য এক গাড়ি খাবার দিয়ে পাঠালো হলো, তখন সে কি করল? সে কিন্তু তলোয়ার উছিয়ে যুদ্ধ করতে যায়নি। না, ভীম অত্যন্ত শান্তভাবে সেই খাবার নিয়ে বকাসুরের আস্তানার দিকে গেল। কিন্তু বকাসুরের সামনে গিয়ে সে সাধারণ মানুষের মতো ভয়ে কাঁপতে কাঁপতে খাবারগুলো দানবের পায়ে নামিয়ে দিল না। রাক্ষসটা যখন তার জন্য অপেক্ষা করছে, ভীম তখন নিজেই বসে বসে ওই দৈত্যের জন্য আনা ভাত, মাংস, পিঠে সব খুব আয়েশ করে খেতে শুরু করল। রাক্ষস চিৎকার করছে আর ভীম তাকে সম্পূর্ণ উপেক্ষা করে নিজের খাওয়া চালিয়ে যাচ্ছে। ব্যাপারটা ভাবলে হাসি পায়। মানে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? এটা আধুনিক দ্বন্দ্ব নিরসন বা কনফ্লিক্ট রেজলিউশনের একটা দুর্দান্ত কৌশল। তাই তো মনে হচ্ছে। একজন অত্যাচারী বা বুলির ক্ষমতা কিসের ওপর নির্ভর করে? ভয়ের ওপর। বুলি তখনই শক্তিশালী হয় যখন ভুক্তভোগী তার সামনে মাথা নিচু করে দাঁড়ায়। বকাসুর তো অভ্যস্ত ছিল এটা দেখতে যে মানুষ তার সামনে এসে ভয়ে থরথর করে কাঁপবে, কান্নাকাটি করবে, প্রাণভিক্ষা চাইবে। কিন্তু ভীম তার সেই প্রত্যাশা স্ক্রিপ্টটাই ছিঁড়ে ফেলল। সাইকোলজিতে এর একটা চমৎকার নাম আছে, প্যাটার্ন ইন্টারাপশন বা অভ্যস্ত আচরণের ছক ভেঙে দেওয়া। প্যাটার্ন ইন্টারাপশন, দারুণ শব্দটা। হ্যাঁ, অত্যাচারীরা আসলে শারীরিক শক্তির চেয়ে বেশি নির্ভর করে তাদের শিকারের রিয়াকশনের ওপর। যখন শিকার ভয় পায়, তখন অত্যাচারী তার নিজের শক্তির ব্যাপারে নিশ্চিত হয়। বুঝতে পারছি। ভীম যখন বকাসুরের খাবার খাচ্ছে আর তার চিৎকারে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করছে না, তখন সে আসলে বকাসুরের ভয়ের ইকোসিস্টেমটাকে ধ্বংস করে দিচ্ছিল। বকাসুর বুঝতে পারছিল না যে কিভাবে রিয়্যাক্ট করবে, কারণ কেউ তো কখনো তাকে ইগনোর করেনি। ঠিক, বকাসুর যখন দেখল যে তার খাওয়ার অন্য কেউ খাচ্ছে এবং তাকে বিন্দুমাত্র পরোয়া করছে না, তখন সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। সে তো রেগে আগুন হয়ে গেল। হ্যাঁ, কিন্তু ভীম শারীরিকভাবে তাকে আঘাত করার অনেক আগে মনস্তাত্ত্বিকভাবে বকাসুরের অহংকার আর তার তৈরি করা ভয়ের বলয়কে পুরোপুরি ভেঙে দিয়েছিল। ভীমের এই চরম অবজ্ঞা প্রমাণ করে যে সাহসিকতা আর নির্ভীকতা যে কোনো গভীর শেকড় গাড়া শোষণের ব্যবস্থাকেও ভেতর থেকে পঙ্গু করে দিতে পারে। একদম সত্যি। বুলি বা অত্যাচারীরা যখন দেখে যে তাদের তৈরি করা ভয়ের কোনো প্রভাব পড়ছে না, তখন তারা নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ভুল করতে শুরু করে। আর ওই নিয়ন্ত্রণ হারানোর পরেই শুরু হয় তাদের মূল লড়াই, যেখানে বকাসুর অন্ধ ক্রোধে ভীমকে আক্রমণ করে। কিন্তু ভীম তার ঠান্ডা মাথার শক্তি দিয়ে শেষ পর্যন্ত বকাসুরকে পরাজিত করে। একচক্রার মানুষ ওই চিরস্থায়ী আতঙ্কের হাত থেকে মুক্তি পায়। এটি পুরো সমাজকে তাদের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। তারা বুঝতে পারে যে অত্যাচার কখনোই চিরস্থায়ী নয়। ঠিক বলেছেন।
যখন কেউ একজন সাহস করে প্রথমবার ঘুরে দাঁড়ায় তখন পুরো সমাজের মানসিকতা বদলে যায়। পুরো আলোচনার নির্যাস টানলে আমরা এটাই দেখতে পাই যে বকাসুর আর ভীমের এই গল্প কেবল প্রাচীনকালের দৈত্যবধের কাহিনী নয়, এটি বর্তমান যুগে আমাদের চারপাশে থাকা সামাজিক শ্রেণী বৈষম্য, ক্ষমতার ভারসাম্যহীনতা আর কর্মক্ষেত্রের বুলিদের মোকাবেলা করার একটা দারুণ গাইডলাইন। হ্যাঁ, সমাজে বা কর্মক্ষেত্রে সবসময় ক্ষমতার অসমতা থাকবে। কিছু মানুষের হাতে বেশি ক্ষমতা থাকবে, কিছু মানুষের হাতে কম। কিন্তু সেই অসমতার সামনে ভীমের মতো নিঃস্বার্থ সাহস নিয়ে দাঁড়ানোটা জরুরি। আমাদের সবাইকে বুঝতে হবে যে যারা ক্ষমতার অপব্যবহার করে তারা মূলত নিজেদের তৈরি করা ভয়ের কাঠামোর উপর ভর করে টিকে থাকে। সমাজ যতক্ষণ সেই ভয়কে প্রশ্রয় দেবে তারা ততক্ষণই শক্তিশালী হতে থাকবে। একদম। কিন্তু যেদিন মানুষ সেই ভয়কে অস্বীকার করতে শিখবে, ভীমের মতো তাদের চোখে চোখ রেখে তাদের নিয়ম ভাঙবে, সেদিনই তাদের পতনের শুরু হবে। আর ঠিক এই জায়গা থেকেই আমরা আজকের এই আলোচনার একেবারে শেষে এসে একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই সবার জন্য। একটু ভেবে দেখার বিষয় হলো, আমাদের আধুনিক সমাজ বা কর্পোরেট সংস্কৃতিতে থাকা এই বকাসুররা কি কেবল এই কারণেই টিকে আছে যে আমরা সবাই মিলে নীরবে ভয়ে ভয়ে তাদের কাছে এক একটা খাবারের গাড়ি বা ট্রিবিউট পাঠিয়ে যাচ্ছে? সেই খাবারের গাড়িটা আজ হয়তো আমাদের আনপেইড ওভারটাইম, কিংবা উইকেন্ডে বসের অপ্রয়োজনীয় মেসেজের রিপ্লাই দেওয়া, বা কোনো সহকর্মীর অপমানে চুপ করে থাকা। আমরা যদি ভয় পাওয়া বন্ধ করে দিই, নিজেদের মধ্যে বিভেদ ভুলে যায় আর এই শোষণের রসদ জোগানোটা থামিয়ে দিই, তবে কি সেই দৈত্যরা এমনিতেই অনাহারে মারা যাবে না? ভাববেন বিষয়টা নিয়ে।